স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। জাতীয় বাজেট নিয়ে অসীম আগ্রহ থাকে শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর, কারণ পুরো দেশে শিল্প বাণিজ্যের আগাম ইঙ্গিত দিয়ে দেয় ঘোষিত বাজেট। নিজেদের সুবিধা মাফিক একটি বাজেটের দাবিতে তার সোচ্চার থাকেন ব্যবসায়ীরা। এসব নিয়ে আজকের আলোচনা ব্যবসার বাজেট। কথা বলতে এখন স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, আছেন এফবিসি এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, আছেন এফবিসি এর আরেকজন সাবেক সভাপতি এ কে আজাদ এবং এফবিসি এর বর্তমান সভাপতি জনাব মাতলুব আহমেদ। স্বাগত আপনাদের সবারই। জনাব মাতলুব আহমেদ, আপনাকে দিয়ে আমি শুরু করি। নতুন একটি অর্থ বছর সামনে রেখে এফবিসি এর দায়িত্ব আপনি নিয়েছেন, আপনি আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানবেন। এবং এই মুহূর্তে আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলি আপনার কাছে মনে হচ্ছে এবং এগুলি মোকাবেলায় আপনি সরকার থেকে কি ধরনের সহায়তা চাচ্ছেন? আপনাকে ধন্যবাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত ইম্পর্টেন্ট সাবজেক্টটা আমাদের সবাইকে এখানে টেনে নিয়ে আসছেন। বাজেট আসলে সবসময় আমাদের জান ধুকধুক করে। আমরা যারা শিল্প করি, যারা ব্যবসা করি, কি না কি হয় বাজেটে। কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে বাজেটে যারা ট্রেডিং করে তাদের বেশি রিস্ক বেশি, আর যারা আমরা শিল্প করি তাদের জন্য তো আমরা বাজেটে যে কি পাবো কি পাবো না, শিল্প ঠিক থাকবে কি থাকবে না, এই টেনশনটা চলে আসে। আজকে যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমি শুনতে পেয়েছি, আর বাজেটে কি হচ্ছে আমি জানি না, শুনতে পেয়েছি নাকি সম্পূরক শুল্কটা নাকি কমানো হচ্ছে। আর সম্পূরক শুল্ক যদি দেশীয় শিল্প যেগুলো আমাদের আছে সেই সব শিল্পে যদি ফিনিশ প্রোডাক্টের সম্পূরক শুল্ক কমে যায় তাহলে কি হবে, ওদের কিন্তু ইম্পোর্ট কস্ট কমে যাবে। ওদের ইম্পোর্ট কস্ট কমে গেলে লোকাল ইন্ডাস্ট্রিজগুলো একটু সাফার করবে। বাট আই থিঙ্ক গভর্নমেন্ট ইজ ক্লেভার। আই থিঙ্ক তারা হয়তো যেই সব প্রোডাক্টগুলো আমাদের এখানে প্রোডাকশন হয় না, হয়তো সেই সব প্রোডাক্টের উপরে ওনারা হয়তো সম্পূর্ণ শুল্ক কমাবে যদি আলটিমেটলি কমায়। আর ফর দ্য ট্রেডার্স অবভিয়াসলি আমরা সবাই জানি যে আইএমএফ এবং অন্য অন্য প্রেশার থাকে সরকারের উপরে যে পুরা ট্যাক্স স্ট্রাকচারটা, ইম্পোর্ট ডিউটি স্ট্রাকচারটা একটু কমানোর জন্য। সেইখানে একটা প্লে অফ করতে হয় সরকারকে যে ঠিক আছে কয়েকগুলো কমালাম কতগুলো বাড়ালাম। তো সেইখানে অন্যদেরকে খেয়াল রাখতে হবে যে ট্রেডার যারা আছে ওদেরকে বেশি না বাড়ায়, বেশি বাড়লে আবার ব্যবসা তো করতে পারবে না। তো আলটিমেটলি আমি মনে করি এখন যদি আমি অ্যাজ এ বিজনেসম্যান মনে করি, আমার কাছে কিন্তু বাজেটটা পার্সোনালি যদি ট্রেডার হিসেবে থাকে আমার এফেক্ট করে না, ইন দ্য সেন্স যে সবারই তো দাম ডিউটি বাড়বে বা সবারই কমবে। আচ্ছা, আমি কিন্তু পাস অন করে দিই কাস্টমারের কাছে। সো অ্যাজ এ ট্রেডার আমার খুব একটা এফেক্ট করে না, সাময়িক যে স্টকটা থাকে সেটার উপর আমার টেনশন থাকে। কিন্তু শিল্পের কিন্তু অনেক চিন্তা থাকে, এন্টারপ্রেনারদের জন্য অনেক। আমি সেটাই আমার কাছে রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে যে বাজেটটা শিল্প বান্ধব যাতে হয়, এটা আমি এক্সপেক্ট করি। আমি নতুন প্রশ্ন নিয়ে খানিক পরে আসবো। আমি জনাব এ কে আজাদ আপনার কাছে এই প্রসঙ্গে জানতে চাই যে আপনি সরকারের কাছ থেকে কি কি জিনিস আশা করছেন বাজেটে? ধন্যবাদ আপনাকে। আমি মেইনলি সরকারের কাছে আমার প্রত্যাশা বিনিয়োগ বান্ধব বাজেট। বিনিয়োগ বান্ধব বাজেট বলতে আমি কি বুঝি, সরকারও তো বিনিয়োগ বান্ধব চায়। আমি কর্মসংস্থান যাতে হতে পারে, আপনি দেখেন বিনিয়োগ কিন্তু বেশ মন্থর। গত অর্থ বছরে প্রাইভেট সেক্টরের জন্য যেখানে বাংলাদেশ ব্যাংকের লোন অ্যালোকেশন ছিল 18.5%, সেখানে মাত্র 8% ইউটিলাইজ করতে আমরা পেরেছি। এই বছর সেটা 9% উন্নীত হয়েছে। আর অর্ধেক টাকা বাংলাদেশ ব্যাংক কিন্তু এক গচ্ছিত আকারে রয়েছে। এখন বলতে পারেন আপনারা বিনিয়োগ করছেন না কেন? প্রথমত আমাদের গ্যাস এবং বিদ্যুতের যথেষ্ট সরকারের উন্নয়ন ঘটেছে, কিন্তু চাহিদার তুলনায় অপ্রতুল। আমাদের প্রচুর গ্যাসের অভাব রয়েছে, আমাদের বিদ্যুতের অভাব রয়েছে। সরকার যে হারে আমাদের দরকার সেই হারে পাচ্ছে না। বাট সরকারকে আমি মনে করি না যে সরকার পিছিয়ে আছে, আন্তরিকতার অভাব আছে। এই ক্ষেত্রে আমাদের কি করণীয়, সরকার কি করতে পারে, কারণ আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আমি মনে করি যে এলএনজির জন্য সরকারের টার্মিনালের সরকারের একটা পরিকল্পনা রয়েছে। এটা কিন্তু দ্রুত এই খাতে সরকারের ফার্স্ট আমি মনে করি এটা এই বাজেটে একটা বরাদ্দ রাখা দরকার এবং টাইম ফ্রেম দরকার। সরকার 22টা স্পেশাল ইকোনমিক জোন টার্গেট করেছে, ইটস এ গুড, এটা আমি কিন্তু এটা লং টার্ম প্রসেস, ওভারনাইট এটা হবে না। এই সরকারের 1.5 বছর পার হয়ে যাচ্ছে, আর 3.5 বছর আছে। এই 3.5 বছরে
আমার মনে হয় না একটাও স্পেশাল ইকোনমিক জোন কমপ্লিট করা সম্ভব হবে, কারণ অনেক ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দরকার এখানে। আমি মনে করি তাহলে একমাত্র প্রাইভেট সেক্টর, প্রতি বছর 10 লক্ষ লোক নতুন কর্মসংস্থানে আসে। এই প্রাইভেট সেক্টর আমরা 20 লক্ষ লোক প্রতি বছর কর্মসংস্থানে আসে, 10 লক্ষ লোক আমরা প্রাইভেট সেক্টর পারি এমপ্লয়মেন্ট করতে, আর 10 লক্ষ লোক বেকার হচ্ছে। তো এই 20 লক্ষ লোকের কর্মসংস্থান করতে হলে আমাকে দুটো জিনিস দরকার, এক হলো গ্যাস এবং বিদ্যুৎ অবকাঠামো, আর একটু স্বল্প সুদে ব্যাংক লোন দরকার। স্বল্প সুদে ব্যাংক লোন আমি পাচ্ছি না কেন? আমার নেইবারিং কান্ট্রি ভারত, সেখানে 8 থেকে 9% কিন্তু তারা সুদে লোন পায়, এবং যে কোনো রপ্তানির ক্ষেত্রে তারা 10% ক্যাশ ইনসেন্টিভ পায়। তাহলে 10 এবং এখানে 16% তারা এগিয়ে। আপনি দেখেন ভারতের সাথে আমি কিন্তু প্রতিযোগিতা পাচ্ছি না, কারণ আমার পণ্য যেটা মতলব সাহেব শুরু করেছেন, সাপ্লিমেন্টারি ডিউটি উঠে দিলে কি হবে, আমার আভ্যন্তরীণ বাজার চ্যালেঞ্জের মুখে পড়বে। ভারত থেকে আমাদের $6 বিলিয়ন আমরা আমদানি করি প্রতি বছর, আমরা মাত্র $500 মিলিয়ন এক্সপোর্ট করতে পেরেছি, মানে $500 $500 মিলিয়ন। কেন পারছি না? ভারত কিন্তু আমাদের বেশ কিছু শুল্ক শূন্য জিরো ট্যারিফ দিয়েছে, তারপরেও ভারতীয় মার্কেটে আমরা ঢুকতে পারছি না কেন? তার মূল কারণ সরকারের পরিকল্পনা। সরকার ফিসক্যাল পলিসিতে যদি এই জিনিসগুলো নজরে না আনে তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট হবে না। আমার এই যে প্রতি বছর যে বাজেট করছে রেভিনিউ ইনকাম, এটা আমাদের দেশ 16 কোটি মানুষের তুলনায় অত্যন্ত অপ্রতুল আমি মনে করি। এটিপি সরকারের কাটছাট করতে হয়, কারণ সরকার টোটালি ডিপেন্ডেন্ট অন রেভিনিউ। আমি 1 মিনিটে শেষ করে যাচ্ছি। রেভিনিউ কালেকশনের কিন্তু খুব নাজুক অবস্থা। এই বছর টোটাল সরকার রেভিনিউ ইনকাম করবে বাজেটে, প্রস্তাবিত বাজেট যেটা 2,11,000 কোটি টাকা। তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন আছে 1,76,000 কোটি টাকা। তো এই যে টাকা, তার মধ্যে ইনকাম ট্যাক্স আসবে কত, 65,000 কোটি টাকা আসবে ইনকাম ট্যাক্স, আর ভ্যাটের থেকে আপনি 63,000 কোটি টাকা। আমাদের আপনার ভ্যাট রেজিস্ট্রেশন আছে 7,50,000 লোকের, তার মধ্যে ভ্যাট দেয় 45 থেকে 50,000 লোক মাত্র ভ্যাট দেয়। ইনকাম ট্যাক্সের রেজিস্ট্রেশন আছে 21 লক্ষ লোকের, আর তার মধ্যে আমরা ইনকাম ট্যাক্স মাত্র 12 লক্ষ লোক ইনকাম ট্যাক্স পে করি। বিরাট একটা জনগোষ্ঠী যারা সামর্থ্য আছে ভ্যাট দেওয়ার, যাদের সামর্থ্য আছে ইনকাম ট্যাক্স দেওয়ার, তারা কিন্তু আমরা নেটের বাইরে। অথচ সরকার প্রতি বছরে ফিসক্যাল পলিসিতে, এই যে বাজেটের মধ্যে এমন কিছু পলিসি করে যে এই আমরা যারা ট্যাক্স পেয়ার তাদের মধ্যে কিভাবে আরো ট্যাক্স বাড়ানোর জন্য আমাদেরকে মরার উপরে খরার ঘা। আমার বিশ্বাস ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব এই ব্যাপারগুলো উনি নিশ্চয়ই দেখবেন। যেন মীর নাসির, আপনি যদি এই বিষয়ে আর কিছু যুক্ত করতে চান। না, ধন্যবাদ। আমার মনে হয় আজাদ বেশ কম্প্রিহেন্সিভলি বলেছে। তো বাজেটের যে জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি যে জিনিসটা অ্যাড্রেস করতে হবে, বাজেটের তো দুটো দিক আছে, একটা বাস্তবায়ন এবং অর্থায়ন। তো অ্যাজ প্রাইভেট সেক্টর পিপল আমরা মনে করি যে বিনিয়োগ, যে কথা আজাদ বলেছে, বিনিয়োগটা স্থবির হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে প্রাইভেট সেক্টর বিনিয়োগটা ঋণাত্মক হয়ে গেছে, এবং আমাদের জিডিপির প্যাকেজটে মাত্র 28% প্লাস হচ্ছিল এখন বিনিয়োগ। সেখানে আমরা এই বাজেটে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে জিডিপি গ্রোথ 7.3%। এটা অর্জন করতে হলে মিনিমাম আপনার 33% জিডিপি এগেন্সটে বিনিয়োগ করতে হবে। সেই বিনিয়োগটা হচ্ছে না। বিনিয়োগ না হওয়ার কারণ যেগুলি বলেছে, প্রাইমারি এনার্জি হচ্ছিল আমাদের জন্য এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গ্যাস আমরা উত্তোলন যতখানি করতে পারছি, সম্পূর্ণ যতটুকু চাহিদার তুলনায় করতে পারছি না, এবং যতটুকু করতে পারছি তার সঞ্চালনও সম্পূর্ণ করতে পারছি না। এখানে ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম রয়েছে। কয়লা আমাদের রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি কোল পলিসি পলিটিক্যালি আমরা আজ পর্যন্ত করতে পারছি না বলে কোলটা পড়েই রয়েছে, কিন্তু সম্পদটাকে আমরা ব্যবহার করতে পারছি না। কিন্তু বিকল্প জ্বালানি হিসাবে কয়লাই এখন একমাত্র পাওয়ার জেনারেশনের জন্য প্রাইমারি এনার্জি হিসাবে ব্যবহৃত হতে যাচ্ছে। এবং রামপালে আপনি দেখছেন ইন্ডিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে হচ্ছে, এবং প্রাইভেট সেক্টরে কিছু পাওয়ার প্ল্যান্ট আসছে, কিন্তু এগুলি সব হলো ইম্পোর্টেড কোল বেস। এবং এখানে আমাদের আরেকটা অসুবিধা হচ্ছে, কোল আনলোডিংয়ের সেই ইয়েটা প্ল্যাটফর্ম এখনো করা হয়নি, যেটা মাতাবাড়িতে করার চেষ্টা হচ্ছে আইজাইকার ফান্ডিংয়ে, সেটা সময় লাগবে।
তো যেটা এলএনজির কথা বলেছে, এলএনজি আমরা দীর্ঘদিন ধরে শুনছি, কিন্তু যে কোনো কারণে এলএনজিটা হয়ে উঠছে না। এলএনজি ইজ অ্যাভেলেবল। কাতার যথেষ্ট, যদিও কাতারের পাইপলাইনে যথেষ্ট ডিমান্ড রয়েছে, তবুও আমার মনে হয় আমরা চেষ্টা করে পেতে পারি। তো বিনিয়োগটা যতক্ষণ পর্যন্ত আমরা, এবং বিনিয়োগের আর একটা প্রতিবন্ধক হচ্ছিল অবকাঠামো হচ্ছিল ঢাকা, চিটাগং হচ্ছিল আমাদের মেইন পোর্ট, যেখান থেকে প্রায় 85% কার্গো, ইম্পোর্ট এবং এক্সপোর্ট কার্গো। আমি একটু শেষ করি, এক মিনিট। তো হচ্ছে সেইটা আমরা আজ পর্যন্ত রোড কানেক্টিভিটি সেভাবে করতে পারছি না, রেলওয়ে করতে পারছি না। তো সেই জিনিসটা দেখা দরকার। পাশাপাশি মতলব ভাই যে কথাটা বলছেন, আমি শুল্কের কথা, সম্পর্ক শুল্ক যেটা হচ্ছে, এটা মনে হয়, আমার মনে হয় বাইরের কিছু প্রেসক্রিপশন রয়েছে 2012 সাল থেকে 2016 সালের মধ্যে আমদানি পর্যায়ের যে সম্পর্ক শুল্ক রয়েছে সেটা ক্রমান্বয়ে তুলে নিয়ে আসা। এইখানে যে জিনিসটা হবে, যে উৎপাদন পর্যায়ে সম্পর্ক শুল্ক রয়েছে, সেটা তো দ্রব্যের উপরে প্রভাব, যদি আমদানি পর্যায়ে তুলে নেওয়া যায়, তাহলে চায়না ইজ এ বিগ রিয়ালিটি। আজকে সারা দুনিয়া আপনি যেখানে চাঁদে গেলেও তো চায়নার জিনিস পাবে। তো সেই চায়নাকে কম্পিট করার মতো অবস্থা বাংলাদেশের লোকাল ইন্ডাস্ট্রিগুলি নেই, এবং সেই ইন্ডাস্ট্রিগুলি টিকে থাকবে কিনা। আজকে বাংলাদেশের দুটো সাইড, একটা হচ্ছে এক্সপোর্টের একটা বেস গড়ে উঠেছে, এবং লোকাল ইন্ডাস্ট্রি আপনি যদি প্রোটেকশন সেভাবে না দিতে পারেন, সেইখানে যে বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হবে। আমার মনে হয় ডক্টর মশিউর রহমানকে আমরা একটু শুনি। ডক্টর মশিউর রহমান, আপনি নোট নিয়েছেন, তবু আমি বিষয়গুলি বলি। সম্পূরক শুল্ক, গ্যাস ও বিদ্যুতের অভাব, ব্যাংক সুদ, অবকাঠামো। আমি নোট রাখছিলাম যে দু একটা আমি ভুলে দেওয়া, হয়তো উত্তর দেওয়া দরকার পড়বে না। ওরা যেটা বলেছেন যে আমাদের গত কয়েক বছর বিনিয়োগ মন্দা ছিল। একটি কারণ তো হলো যে এক্সপোর্ট সাথে যারা ছিলেন, এক্সপোর্ট বাজারে ডিমান্ড কম, আর আরেকটি হলো যে ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার ইত্যাদির পর্যাপ্ত সাপ্লাই না থাকা। তো আমাদের যে সমস্যা যেগুলো, এগুলো কিন্তু মধ্যমেয়াদী সমস্যা। এটা যে এমন নয় যে এক বছর আগামীকালই আমি শেষ করতে পারবো বা দুদিনে শেষ করতে পারবো। যেটা আজাদ বললেন যে এই সরকারের বাকি যে সময়টা আছে, তার পরবর্তী হয়তো কিছু সময়, এই একটু স্লাইটলি লঙ্গার টাইম, আমি টার্ম ব্যবহার করছি না এই জন্য যে মিডিয়াম টার্ম বলতে 3-4 বছর বোঝাই আমরা, লঙ্গার টার্ম প্ল্যানের দরকার। যে সময়টা আমরা হারিয়েছি সেই সময় তো ফেরত পাবো না, যে সময় আছে এটাতে যত দ্রুত করা যায়। আর একটা অসুবিধা যেটা ওরা বললেন যে ট্যাক্স, ইকোনমিক গ্রোথ যেভাবে হচ্ছে, ট্যাক্সের গ্রোথ সেই একই তারে বাড়ছে না, কোথাও এসে ট্যাক্সটা থেমে গেছে। তা আমাদের বোধহয় ট্যাক্সের দিকে নজর দেওয়া দরকার, এবং সেখানে ওরা তো চেম্বারের প্রেসিডেন্ট 3 জনই আছেন, ওরা বলতে পারবেন, সবাই সাকসেসফুল ব্যবসায়ী। যে একটি আছে যে প্রায় সকল ব্যবসায়ী একটা দাবি থাকে যে তাদের ট্যাক্স ব্রেক এবং ট্যাক্স রিলিফ দেওয়া হোক। তার ফলে যেটা দেখা যায় যে ইকোনমির প্রোডাকশন গ্রোথ আর তার সাথে যে ট্যাক্স গ্রোথ, এই দুটোর ভিতরে একটা ডিফারেন্স থেকে যায়। ট্যাক্স গ্রোথ ইজ স্লোয়ার, হয়তো তাতে ইকোনমি এক্সপ্যান্ড করে, যদি ইকোনমি এক্সপ্যান্ড করে তাহলে ট্যাক্স বাড়তে পারে। আরেকটি হলো যে এই ইনভেস্টমেন্ট, যেটা ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য জায়গায় যে ইনভেস্টমেন্ট দরকার, এইখানে সরকার তো নীতিগতভাবে প্রাইভেট ইনভেস্টমেন্টকে গ্রহণ করেছে। পিপিপি মডালিটিস বা আইপিপি বা অন্য যে কোনোভাবে তারা আসতে পারে। আমার মনে হয় এই গ্যাস, বিদ্যুৎ ইত্যাদিতে যদি আমরা অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ইনভেস্টমেন্ট চাই, তাহলে প্রাইভেট সেক্টরের জন্য এখানে একটা অপরচুনিটি আছে। তবে এগুলো সবই রেগুলেটেড ইন্ডাস্ট্রি, তার ফলে ওদের এক্সপেক্টেড প্রফিট আর রেগুলেটেড প্রাইসের যে প্রফিট, এইখানে বোধহয় একটা দ্বন্দ্ব ভিতরে ওরা পড়বেন। সেই দ্বন্দ্বটা ওরাই সমাধান করতে পারে, সরকারও তাদের সাথে আলোচনা করে কিছুটা সমাধান করতে পারবে। আর একটা জিনিস হলো বোধহয় আমাদের বিবেচনা করা দরকার যে ইকোনমিতে প্রাইভেট সেক্টর, এক্সপোর্ট এবং ডোমেস্টিক ইউজ, এইখানে কি খুব একটা বড় রকম একটা দেয়াল দেওয়া সম্ভব কিনা। অর্থাৎ যদি এক্সপোর্ট কম্পিটিটিভনেসের জন্য আমাদের এফিসিয়েন্সি দরকার,
সেখানে ফিজিক্যাল সাপোর্ট, পলিসি সাপোর্ট দরকার, এটাও গ্রহণ করা হলো। কিন্তু যদি এক্সপোর্টকে সুবিধা দেওয়া হয় এবং ফিজিক্যাল রেভিনিউ যেটা দরকার সেই বার্ডেনটা এসে পড়ে, তখন বেশিরভাগ এসে পড়ে ডোমেস্টিক প্রোডাকশন যারা করে, তার ফলে ডোমেস্টিক প্রোডাকশনের পর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো আমার যেটা মনে হয় সে হলো যে এই জাতীয় যে একটা মানে স্ট্রং ওয়াল বিটুইন ডোমেস্টিক প্রোডাকশন অ্যান্ড এক্সপোর্ট প্রোডাকশন, এইটা বোধ হয় আমার মনে হয় যে ডক্টর মশিউর রহমান এই বিষয়টি আরেকটু খোলাসা করা দরকার। আমরা একটা বিরতি নিয়ে আসি। আমি অল্প একটু বলে বাস্তবতা হয় না, কারণ ওই এফিসিয়েন্সিটা স্পিল করে একটা থেকে আরেক জায়গায় চলে যায়। আমরা যেটা আসলে জানতে চাইছিলাম যে মানে ইম্পোর্টের ক্ষেত্রে সম্পূরক শুল্ক কমানো হবে এরকম একটা ধারণা আমরা পাচ্ছি। এই বিষয়টি নিয়ে যদি আপনি আলোকপাত করতেন, আর ব্যাংকের সুদের প্রসঙ্গ যদি আমরা একটু বলতেন। আমরা একটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে, আপনাদের সবার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর মশিউর রহমান, সম্পূরক শুল্ক আমদানির ক্ষেত্রে, আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে এবং ব্যাংক সুদ, সম্পূরক শুল্কের যে নীতি, সেই নীতিটা হলো যে এক্সপোর্ট ইম্পোর্টের দুটোতেই সমান থাকবে। সম্পূরক শুল্ক অ্যাকচুয়ালি প্রোটেকশনের জন্য ব্যবহার করার কথা নয়, ডিস্টর্শন করে হয়তো করা হয়েছে। এটার মূল উদ্দেশ্য হলো রেভিনিউ বাড়ানো। আর ইন্টারেস্ট রেট সম্পর্কে বলতে পারবো না, কারণ ইন্টারেস্ট রেট তো মার্কেট ডিটারমিন ইন্টারেস্ট রেট। যদি চাহিদা থাকে, ডিপোজিট পায়, তাহলে কম হবে। তো নর্মালি যেটা ইন্টারেস্ট রেটের সাথে সম্পর্ক সে হলো ট্রেন্ড ইনফ্লেশন রেট। আমাদের ট্রেন্ড ইনফ্লেশন রেট কত? 6 থেকে 8-এর মধ্যে হবে। 6 খুব নিচে যদি যায়, খুব বেশি দিন থাকে না, 8-এর উপরে গেলেও সেটা সাস্টেনেবল হয় না। এই 6-8-এর সাথে মিল রেখে কোথাও 6-8 ডিপোজিট এর সাথে প্লাস প্রফিট এবং অন্যান্য যে রিজার্ভ টিজার্ভ ইত্যাদি মিলে যা হয়, ইন্টারেস্ট রেট মোটামুটি ওইখানে এসে স্টেবিলাইজ করতে পারে। আর মাঝে যদি খুব বেশি ইন্টারেস্ট রেট নিয়ে থাকে, এটা বোধহয় কোনো একটা সময় ছিল যখন ইনভেস্টমেন্টের ডিমান্ড খুব স্ট্রং ছিল, তখন করছে, কিন্তু গত 3-4 বছর তো সেই ডিমান্ড নাই। তবে ইন্টারেস্ট আমার মনে হয় যে ইনফ্লেশন কমার সঙ্গে সঙ্গে নর্মাল ইন্টারেস্টও কমে যাবে। তবে ওই ট্রেন্ড ইনফ্লেশন, যেটাতে লোকে আস্থা রাখতে পারে, কারণ বেশিরভাগ সেভিংসটাই হলো তার দীর্ঘ সময় ব্যবহারের জন্য, ওই স্পেকুলেটিভ ব্যবহারের জন্য সেভিংসের যে পরিমাণটা এটা কম। এফবিসিসিআই সভাপতির কাছে আসি যে আমরা ব্যবসার বিভিন্ন চ্যালেঞ্জের কথা শুনলাম। চলমান উৎপাদন ও নতুন বিনিয়োগে যাওয়ার জন্য সার্বিকভাবে এই সময়টা কেমন বলে আপনি মনে করছেন? আমার কাছে মনে হয় যে আগামী কয়েক বছর আমাদের জন্য বেস্ট টাইম। কারণ ইফ ইউ লুক অ্যারাউন্ড, স্পেশালি আমি ভারতের কথা বলি, তাদের ওখানে বিজনেস সার্কেলরা বলে যে বাংলাদেশ ইজ দ্য ওয়ার্ল্ডস নেক্সট বেস্ট ডেস্টিনেশন ফর ইনভেস্টমেন্ট। এটা কেন বলছে ওরা? কারণ আমাদের এখানে যে ম্যান পাওয়ার, যে কাজের যারা কাজ করে, তাদের যে আমরা বেতন দেই, এটা এখনও ভারতের চেয়ে অনেক কম, চায়নার চেয়ে অনেক কম। যারা যে মেইন যেসব দেশ ঘুরছে আমাদের মতো, আমাদের বেসিক একটা জিনিসই কম। আমাদের খালি সমস্যাটা হচ্ছে গিয়ে যে ওই ব্যাংকিং ইন্টারেস্টে, যেটা একটু আগে আমাদের আজাদ ভাই বললেন, এবং আমাদের পাওয়ার এবং গ্যাস কোনো নিশ্চয়তা নতুন কানেকশন দেওয়ার জন্য আমরা দিতে পারছি না। আদারওয়াইজ দিস ইজ দ্য কান্ট্রি ওয়্যার ইউ মেক মানি। জনাব একে আজাদ, মার্কেট নির্ধারণ করবে আসলে ইন্টারেস্ট রেটটা কি কেমন হবে, সেই ব্যাপারে কি আপনি একমত? আপনাকে যদি ব্যাংক আসলে 12% রেটে ইন্টারেস্ট দেয়, আপনি প্রফিট বেশি করে সেটা পুষিয়ে নেবেন, তাতে সমস্যা কোথায়? এখানে দুটো সমস্যা। একটা ফার্স্ট হলো সরকার সেভিংস, দেখুন এই সঞ্চয়পত্রের উপরে সরকার ইন্টারেস্ট কমায় সাথে সাথে কিন্তু মার্কেট ফল করেছে, 1% ফল করেছে। আমি মনে করি সরকার এখানে আরও একটু ড্রাস্টিক্যালি কমিয়ে আনতে পারে। তবে যেটা মশিউর রহমান সাহেব কারেক্টলি বলেছেন যে ইনফ্লেশন রেটের চেয়ে তো কম যদি হয়, তাহলে তো কোনো ডিপোজিট রাখবে না। যেখানে আমাদের ইনফ্লেশন 7+, সেখানে আমি তো এর উপরে হবে না, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তবে আমি মনে করি যে সরকার এটা 9% মধ্যে রাখতে পারে, সেক্ষেত্রে ইনফ্লেশন তাকে কমিয়ে আনতে হবে। সরকার ইনফ্লেশনের দিকে যদি কমিয়ে আনে তাহলে, আর পাশাপাশি সরকারি ব্যাংকগুলোতে যে অব্যবস্থাপনা, যে এইটা কিন্তু সরকারকে কন্ট্রোল করতে হবে।
সরকার যদি এখানে না কন্ট্রোল করতে পারে তাহলেও কিন্তু তারা হাই রেটের কিন্তু ডিপোজিট নিচ্ছে জনাব একে মানে জাস্ট একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই যে সরকারি ব্যাংকের যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার জন্য একটি পক্ষ আপনাদেরই দায়ী করেন যারা ব্যবসায়ী, যারা সেই অব্যবস্থাপনার সুযোগ বিভিন্ন সময় নিতে চান বা নিয়ে থাকেন বা সেই অব্যবস্থাপনা করে দেন, সেটি আপনি কিভাবে ডিল করবেন? যে দেখুন, এখন ব্যবসায়ীদের নামে তো অনেক অব্যবসায়ী আছে, এটা তো আমি অস্বীকার করতে পারবো না। যারা টাকা তো নিয়ে যাচ্ছে কিন্তু তাদের তো ঠিকানাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার বেসিক ব্যাংক থেকে বেশ কিছু আমি নামই বলে ফেললাম, অনেক ঋণ গ্রহীতা, তাদের কোনো এক্সিস্টেন্সই নেই। তো আপনি সেখান থেকে ব্যবসায়ীদেরকে আপনি ব্লেম করবেন কেমনে? তো এই জন্য ব্যবস্থাপনা দায়ী, এবং সেই ব্যবস্থাপনা যারা এগুলো রেসপন্সিবল তাদের যদি মানে আপনার এক্সপ্লেনারি কোনো পানিশমেন্ট না দেওয়া যায় তাহলে কিন্তু এর অবসান হবে না। জনাব মীর নাসির, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ইনফ্রাস্ট্রাকচার এবং বিদ্যুৎ এবং গ্যাস সহ অন্যান্য বিষয়ের কথা ডক্টর মোশাররফ রহমান বলছিলেন, এই বিষয়টি আপনার কাছে কতটা মনে হয়? আপনি কয়লার কথা তুলছিলেন, অবশ্যই একটি কয়লা নীতি না হলে এটি কিভাবে সম্ভব, এটি আসলে বোঝা মুশকিল। কয়লা নীতি তো একটা জিনিস, কিন্তু পিপিপি যেটা পিপিপি মানে এই গ্যাস, বিদ্যুৎ এবং সবই সব ক্ষেত্রে পিপিপিতে যেটা আসছে, বাজেটে কিন্তু দীর্ঘদিন ধরে প্রভিশন রয়েছে, 3-4 হাজার কোটি টাকা প্রত্যেক মাসে বরাদ্দ থাকছে, হয়তো তার কিছু বেশি হতে পারে। তো ঘটনা এটা ব্যবহার হতে পারছে না, কারণ হচ্ছিল যে অ্যাজ অন টুডে প্রপার পিপিপি আইনি মানে করা সম্ভব হয়নি। একটা পিপিপি অফিস সেট করতে দীর্ঘদিন সময় লেগেছে, সিও খুঁজে বের করতে দীর্ঘদিন সময় লেগেছে, এইটাকে এফেক্টিভ করা যায়নি। কারণ পিপিপি ডেফিনেটলি অল্টারনেটিভ সোর্স অফ ফাইন্যান্সিং, যেখানে গভর্নমেন্টের সীমাবদ্ধতা রয়েছে ফাইন্যান্সিংয়ে, সেখানে হতে পারে, কিন্তু সেখানে গভর্নমেন্টকে প্রোঅ্যাক্টিভ, কারণ গভর্নমেন্ট ইজ এ পার্টনার, গভর্নমেন্ট তো সেখানে তার ইকুইটি নিয়ে আসবে এবং গভর্নমেন্ট উইল কাম উইথ প্র্যাগমেটিক পলিসি। সেই জায়গাটা কিন্তু অ্যাড্রেস হচ্ছে না। অ্যাজ অন টুডে প্রপার পিপি পলিসি আইনি ইজ নট ইন প্লেস, তো সেইখানে পিপিপি কিন্তু সাকসেসফুল হচ্ছে না। ওয়ারাস আমরা দেখছি কিন্তু পিপিপি নেইবারিং কান্ট্রিগুলিতে কিন্তু দারুণভাবে সাকসেসফুল। আপনি ইন্ডিয়াতে, ইভেন পাকিস্তানের মতো জায়গা হচ্ছে, আর আমেরিকা, ইভেন আই এম সিন ইন আমেরিকা। তো সেই জিনিসটাকে আমরা আরও যদি ইনস্টিটিউশনালাইজ না করতে পারি, এটাকে যদি সরকার আরও একটা যদি প্রোঅ্যাক্টিভ না করতে পারে, তাহলে কিন্তু পিপিপি সাকসেসফুল হওয়া কষ্টকর হয়ে যায়। ডক্টর মোশাররফ রহমান, ব্যাংক ব্যবস্থাপনার ক্ষেত্রে মানে অব্যবস্থাপনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ক্ষেত্রে যারা যে ব্যাংক অব্যবস্থাপনার জন্য মানে অব্যবস্থাপনা তো অবশ্যই পরিহার করতে হবে, এবং তার যদি সিস্টেমিক ফ্ল থাকে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। তাদের আইনে তো যেটা শাস্তি প্রাপ্য সেই শাস্তি তারা পাবেন, সেটা দৃষ্টান্তমূলক হোক বা কঠিন হোক, যেটাই হোক, আইনে যেটা পায় সেটা পাবে। পিপিপি সম্পর্কে আমাদের মনে হয় একটা জিনিস আমাদের মনে রাখা উচিত, যে পিপিপি এইটা আমরা ঘোষণা করার আগেই সাকসেসফুল পিপিপি কিন্তু বাংলাদেশ হয়েছে। যে মেঘনাঘাট এবং হরিপুর যে পাওয়ার প্ল্যান্ট, ওইটা বিদেশি ইনভেস্টমেন্টের পিপিপি। পিপিপিতে বাজেটের টাকা থাকুক বা না থাকুক, এটা খুব একটা রেলেভেন্ট না। আমার কাছে যেটা মনে হয়, পিপিপিতে 2-3টে জিনিস আমাদের লক্ষ্য রাখা উচিত, যে পিপিপিতে রিস্ক কে নিচ্ছে? ইনভেস্টর রিস্ক নিচ্ছে, অতএব সেখানে গভর্নমেন্টের রিস্ক এত কিছু নাই। আর দ্বিতীয়ত হলো যে প্রাইসিংটা, এটা যেহেতু পাবলিক গুডস তৈরি করে, সেই জন্য প্রাইসিংয়ের পরে একটা রেগুলেশন থাকে। সে রেগুলেশনটা রিজনেবল রেগুলেশন এবং এফিশিয়েন্ট রেগুলেশন হতে হবে। যদি এই রিস্কটাকে আমরা না বুঝি এবং রেগুলেশনটা যদি রিজনেবল এবং এফিশিয়েন্ট না হয়, তাহলে বাজেটে যত কোটি টাকায় থাকুক না কেন, পিপিপি কাজ সেখানে হবে না। এবং আমার মনে হয় যে আমাদের এই যে কনসেপচুয়ালাইজেশনের ভিতরে ফ্ল হলো যে এই রিস্কটাকে আমরা রেকগনাইজ করছি না, যে রিস্কটা কার, রিস্ক সরকারের না। যদি মীর নাসির ইনভেস্ট করেন, রিস্ক ওর, মকতুব সাহেব ইনভেস্ট করলে রিস্ক ওর, এবং ওর রিস্ক ডিটারমিন্ড হয় যখন ট্যারিফটা হিসাব করা হয়। ট্যারিফ প্রিন্সিপাল যখনই ডিক্লেয়ার হয়ে যায়, হ্যাঁ এই 10 বছরের কনসেশন দেওয়া হবে, 10 বছরের ট্যারিফ এইভাবে ডিটারমিন্ড হবে, এক্সাক্ট অ্যামাউন্ট না, কিন্তু প্রিন্সিপালটা, ওয়ান্স দ্যাট ইজ সেটেল দে উইল কাম ইন। আমরা ওই জিনিসটাকে এখন পর্যন্ত এডিকুয়েটলি অ্যাড্রেস করতে পারি নাই। মোটামুটিভাবে আমাদের অ্যাপ্রোচটা হলো যে টেন্ডার দিয়ে আমরা একটা কন্ট্রাক্ট, একটা সাপ্লাই কন্ট্রাক্ট দিচ্ছি, বাট ইটস নট এ সাপ্লাই কন্ট্রাক্ট,
It is asking someone to invest And partnership. because he will get a return at a determined rate based on some principle that have been agreed and declared. ওই জায়গাতে আমরা পৌঁছাতে পারিনি এখনো যে কোনো ভাবেই হোক। আমরা আবারও একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে যেটা মাতলুব আহমেদ আপনার কাছে জানতে চাইবো যে বাজেটে অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ রাখার দাবি করেছে আবাসন সংগঠন, মানে যেটাকে আমরা কালো টাকা বলি, রিহেব, সেই দাবি করেছে। কোনোবারই কিন্তু আমরা সেটার কোনো একটা বড় কোনো অংশ, বড় কোনো একটি পরিবর্তন কখনোই দেখি না। কালো টাকা সাদা করার সুযোগ বড় করে কি নিয়েছেন সেরকমই দেখি না। তারপরও এই সুযোগটা রাখার জন্য কোনো না কোনো মহল থেকে ব্যবসায়ীরা প্রায় দাবি করেন। আপনার কাছে এর কারণ কি বলে মনে হয়? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে জানতে। ফিরলাম। আজকে বাংলাদেশে জনাব মাতলুব আহমেদ, কালো টাকা সাদা করার সুযোগ কোনো না কোনো ভাবে চেয়েই থাকা হয় প্রতি বাজেটের আগে, এর কারণ কি বলে আপনি মনে করেন? টাকা টাকাই, কালো না সাদাও না। এখন আমাদের কিন্তু ডক্টর মশিউর রহমান সাহেব আছেন, উনি তো জানেনই যে বাংলাদেশে কিছু কিছু অপ্রদর্শিত আয় ব্যবসায়ীদের হাতে থাকে, থেকে যায়। অনেক সময় অনেক ব্যবসায়ী যারা পুরাটা দেয় না এবং অন্যদের কাছে থাকতে পারে। এখন মেইন যেটা বলা হচ্ছে যে এই টাকাগুলো যদি আমাদের ইকোনমিক গ্রাউন্ডে চলে আসে, যদি আমাদের চঞ্চল হয়ে যায় টাকাগুলো, তাহলে উই শুড বেনিফিট। এটা হলো থিওরিটা। এখন সমস্যা হচ্ছে গিয়ে যে যদিও বিগত দিনে দেখা গেছে যে ঠিক আছে 10% দিলে সাদা হয়ে যাবে বা ইউ ক্যান ইউজ ইট, তারপর পরে বলা হচ্ছে যে আমি তো দিলাম কিন্তু অন্যরা যদি প্রশ্ন করে আমি সেটা জানি না। মানে কমপ্লিটলি অভয় দেওয়া হয় না। কমপ্লিটলি অভয় না দিলে এটা দেওয়া যা না দেওয়া হয় এটা কোনো এফেক্ট আসবে না। জনাব একে আজাদ, এই বিষয়ে আপনি কি মনে করছেন? দেখুন, দুই ধরনের কালো টাকা সমাজে বিদ্যমান। এক হলো কর তার না দেওয়া। বৈধ আয় আছে কিন্তু সে ডিক্লেয়ার করে ইনকাম ট্যাক্স দিচ্ছে না, রাইট। এই টাকাটা কিন্তু আবার তার আয়ের কোনো উৎস নাই, আনফেয়ার মিন্স ভাবে সে টাকাটা ঘুষ নিয়ে বিভিন্ন কারণে সে টাকাটা তার ব্যাংকে আছে কিন্তু তার সোর্স সে ডিক্লেয়ার করতে পারছে না। তা আমি মনে করি যে যদি বৈধ আয় থাকে তার একটা কম্পেনসেশন দিয়ে বিনিয়োগের জন্য তাকে দেওয়া যেতে পারে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু যার আয়ের কোনো উৎস নাই, সরকারের এই ব্যাপারটা আমি মনে করি কঠোর হওয়া দরকার। এই প্রতি বছরই বাজেট আসলেই এটা নিয়ে আলোচনা আসে, কিন্তু আলোচনার মধ্যেই আবার হঠাৎ করে মাননীয় ফাইন্যান্স মিনিস্টারের সাথে উনি বলেন যে কোনো কারণে এবার কিন্তু দেওয়া হবে না, কিন্তু লাস্টে গিয়ে উনি বলে ফেলেন যে আমি রাজনৈতিক চাপে পারলাম না, আমি দিয়ে দিলাম। এটা কিন্তু এটা প্রতি বছরই একটা ফর্মুলার মধ্যে পড়ে বলে। তা আমি মনে করি যে সরকারের এই ব্যাপারটা কঠোর হওয়া দরকার। এই জনাব মীর নাসির, আপনি কি মনে করছেন? এক্স্যাক্টলি আমাদের ব্যাপারটা হচ্ছিল যে আমাদের দুটো জিনিস হয় এখানে। যারা ট্যাক্স দেয় তারা মনে হয় অপরাধ করে, বিভিন্ন সময় ট্যাক্সের প্রণোদনা দেওয়া হয় যারা দেয় না আর কি তাদের। হ্যাঁ। একইভাবে আবার ডিফল্ট কালচারে যারা জড়িত, যারা ব্যাংকের থেকে অনেক টাকা নেন, দেন না, তারা আবার সুবিধাও পান। তো তাহলে যে টাইমলি টাকাটা নিয়ে ব্যাংকে দিচ্ছে, তাহলে প্রকারান্তে তিনি পানিশড হচ্ছেন, রিওয়ার্ডেড হচ্ছেন যিনি দিচ্ছেন না। এখানে কিন্তু একই জিনিস, এখানে একটা নৈতিকতার প্রশ্ন বিরাট জড়িত। যারা গুড ট্যাক্স পেয়ার তাদেরই দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আপনি বাজেটে যে জিনিসটা হচ্ছে রেভিনিউ সাইডটা আসছিল কথায়, কিন্তু এটা এলাবোরেট হয়নি, যে ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু আমাদের অত্যন্ত নগণ্য, এশিয়ার মধ্যে অত্যন্ত নগণ্য, যেটা লজ্জাজনক একটা অবস্থা। কিন্তু তার অনেক কারণ রয়েছে। আমরা ট্যাক্স প্রশাসন আজকে হোয়াট ইজ দ্য মেইন স্ট্রিম অফ ট্যাক্স, আমাদের এখনও কিন্তু ভিএটি যেটা পাস অন ট্যাক্স ইজ দ্য মেইন স্ট্রিম, কিন্তু হওয়া উচিত হচ্ছিল ডাইরেক্ট ট্যাক্স, যে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স আজকে যেটা লক্ষ্যমাত্রা ধারণ করা হচ্ছে না, ট্যাক্সের নেট বাড়ছে না। আপনার 29 আমার মনে হয় যে ট্যাক্সের নেটটা নিয়ে একটু কথা বলা দরকার। এই জিনিসটা যতক্ষণ না হচ্ছে, আজাদ সাহেব আপনি একটা মানে সমাজে দেশে একটা নৈতিকতার একটা আনতে পারছেন না, করা যাবে না, করছেন না। আমি এই পর্যায়ে একটু জনাব মশিউর রহমানকে প্রশ্ন করতেই চাই, যেটি মীর নাসির খুব ভালোভাবে বললেন যে যারা আসলে কর দিচ্ছেন না তাদের জন্য আমরা সুবিধা দিচ্ছি, যারা ব্যাংকে টাকা ফেরত দিচ্ছেন না তাদের সুবিধা দিচ্ছি, এবং করের আওতা বাড়াচ্ছি না, সেইটা যদি একটু বলতেন। কালো টাকা আমি আজাদ সাহেব যেটা বলেছেন সেখান থেকে শুরু করি। এই ট্যাক্সের ভিতরে মরালিটি ইত্যাদি আমরা আনি না, বাইরে থাকুক।
আমি তো এনবিআর এর চেয়ারম্যান ছিলাম বহুদিন আগে, আমার মনে হয় না যে ওই মূল আইনগুলো পরিবর্তন হয়েছে। তখনও আইনে একটা প্রভিশন ছিল যে যদি কেউ কোনো কারণে ট্যাক্স না দিয়ে থাকে, সে যদি ঘোষণা করে ট্যাক্স দেয় তাহলে কিছু ফাইন আরোপ করে তার ট্যাক্সটা নেওয়া হয়। উদ্দেশ্যটা হলো যে এই ট্যাক্স এই কালো টাকা উপার্জন করাটা অপরাধ, কিন্তু সেই অপরাধটা হলো একটা আইনের তৈরি অপরাধ। মানুষ খুন করার অপরাধ যেমন, চুরি করার অপরাধ যেমন, ওই জাতীয় অপরাধ না, ওইখানে মরালিটি আর সাচ নাই। তো যদি কোনো কারণে সে ট্যাক্স না দিয়ে থাকে এবং ট্যাক্স দিয়ে যদি সে টাকাটাকে আনতে চায়, যেটা চঞ্চল করার কথা বললেন, তাহলে তাকে ফাইন দিয়ে আনতে দেওয়ার সুযোগ ছিল। আমার মনে হয় এখানে যেটা বিবেচনা করা উচিত সে হলো যে এই টাকাটা তো ইকোনমিতে জেনারেট হয়েছে কোনো সময়, কিন্তু আইনের বাধ্যবাধকতা থাকার ফলে এই টাকাটা কোনো কাজে আসতেছে না, অথবা আইনসঙ্গত ভালো কাজে আসতে পারছে না। উদ্দেশ্য হওয়া উচিত যে তাকে এই টাকাটাকে আবার উৎপাদনশীল কোনো কাজে আনবার সুযোগ দেওয়া, কিন্তু সে ট্যাক্স দেবে। আর একটা হলো যে এই যেটার জন্য তাকে কোনো সাজা দেওয়া হবে না সে হলো ট্যাক্স না দেওয়ার জন্য কোনো সাজা দেওয়া হবে না। কিন্তু যদি দেখা যায় যে কোনো অপরাধ অথবা অসৎ উপায়ে দুর্নীতি করে সে টাকাটা করেছে, ওই আইনে তার যেটা অপরাধ সেটার সাথে যোগ্য হবে। এটা মনে হয় যদি অস্পষ্ট থাকে সরকারের পক্ষ থেকে সেটা স্পষ্ট করা উচিত। আর যেটা ওরা বলেছে সেটাও এটা সত্যি কথা যে এটা দেওয়ার পরেও ও নিশ্চিত থাকতে পারছে না যে আমার কি অপরাধের এইখানে শেষ, না কালকে আমাকে সে আরেকজন আরেকটি গভর্নমেন্ট এজেন্ট এসে জিজ্ঞাসা করবে, পরশুদিন আরেকটা এজেন্ট আসবে ইত্যাদি। কোনো একটা অথরিটিকে বলতে হবে যে হ্যাঁ আমরা ইনভেস্টিগেট করে পেয়েছি এক্স ট্যাক্স দেয়নি, কিন্তু তার টাকা উপার্জনের সাথে কোনো অপরাধ জড়িত ছিল না, অতএব তার আর কোনো কিছু নেওয়া হবে না। যদি কখনো কেউ দেখে যে না কোনো অপরাধ সে করেছে এবং সে অপরাধ সে চাপা দিয়ে রাখছে, তখন ওপেন করো। না হলে ওর মনে সবসময় ভয় থাকবে যে আমি ট্যাক্স দিয়ে কি আবার বিপদে পড়বো। আমার মনে জনাব আজাদ যে প্রসঙ্গটি তুলেছিলেন যে দুই ধরনের কালো টাকা, আপনি যদি ওইটাও একটু ইলাবোরেট করতেন যে কারো আসলে সেই উপার্জনের কোনো উৎস নাই কিন্তু তার অনেক টাকা বললাম যে সেটাকে আপনি অপরাধ বলছেন যে ট্যাক্স না দেওয়াই যদি একমাত্র অপরাধ হয় তাহলে সে ফেরত আসতে পারে। আর যদি এমন অপরাধ হয় যেটা অন্য কোনো আইনে, ক্রিমিনাল ফৌজদারি আইনে বা অন্য কোনো আইনে দণ্ডনীয়, তাহলে সেজন্য সে দণ্ড পাবে। কিন্তু তার যে টাকাটা, সেই টাকাটা তখন সরকার বিচারের মাধ্যমে কনফিসকেট করবে। উদ্দেশ্য হলো ওই টাকাটা যেন অর্থনীতির বাইরে পড়ে থেকে অর্থনীতি আসলে যে উপকারটা হতো সেই উপকারটা করার থেকে। তাহলে এখানে ভেরি সিম্পল, আপনি খালি যেগুলো আপনার ট্যাক্স দেয় নাই এবং তারাই শুধু আসতে পারবে বা তাদেরকে আমরা অ্যাটাক করতে পারবো, অন্যরা কিন্তু পাচ্ছেন না, ট্যাক্স দেয়নি, লাইন অফ ডিমার্কেশনটা থাকছে না। রাইট। আমরা একটা বিরতি নিয়ে আবার ওই বছরের শুরুর 3 মাসের যে হরতাল অবরোধ সেই প্রসঙ্গের মধ্যে একটু আসতে চাই। যে অনেকে বলছেন অনেক টাকার অনেক হিসাব দিচ্ছেন, অনেক ক্ষতির, সিপিডি একটা হিসাব দিচ্ছে 5,000 কোটি টাকার ক্ষতি হয়েছে, অনেকে আরো অনেক বেশি টাকার হিসাব দিচ্ছেন। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আপনারা কি উদ্যোগ নিচ্ছেন সরকার থেকে, বা কি চাইছেন সেটি যদি আমাদের একটু বলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব মাতলুব আহমেদ, হরতালের ক্ষতি পুষিয়ে নিতে আপনারা কি করছেন, সরকার থেকে কি আশা করছেন? আমরা একদম খুব সংক্ষেপে। অ্যাকচুয়ালি আমরা খুব একটা এখন আশা করছি না। আচ্ছা, আমাদের যে আল্লাহর রহমতে একটা পিসফুল অ্যাটমসফিয়ার পেয়ে গেছি, আমরা যদি ব্যাংকের সুদের হার কম পাই আর আমাদের যদি ইনভেস্টেবল ফান্ড যেগুলো রয়েছে সেগুলো দিয়ে বাজেটটা এমন করে দেয় আমরা ইনভেস্ট করতে পারি, উই ক্যান ডু অন আওয়ার ওন। জনাব একে আজাদ, হরতালে ক্ষতি পুষিয়ে নিতে নিশ্চয়ই ক্ষতি আপনারও হয়েছে। দেখুন, জুলাই থেকে মার্চ পর্যন্ত, গত জুলাই থেকে এই মার্চ পর্যন্ত এই কয়েক মাসে আপনার খেলাপি ঋণের সংখ্যা বেশ বেড়ে গেছে, প্রায় 39% এই কয়েক মাসে। তার কারণ রাজনৈতিক সহিংসতায় অনেক ব্যবসায়ী কিন্তু বসে গেছে, বিশেষ করে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যারা করেন তারা কিন্তু দোকান খুলতে পারেন নাই, কিন্তু প্রোডাকশন কিন্তু চালিয়ে গেছেন, মাল ডেলিভারি দিতে পারেন নাই।
এরা কিন্তু একদম ঋণখেলাপি হয়ে গেছে। আমি মনে করি সরকার থেকে উদ্যোগ নিয়ে এদেরকে এদের জন্য একটা প্যাকেজ করা উচিত, একটা তদন্ত করে এদের জন্য প্যাকেজ করে কিভাবে সরকার করতে পারে, সবাই ঢালাওভাবে সবার জন্য করা ঠিক হবে না। শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই সময়টা তাদের জন্য আমি মনে করি সেটা আবার একটু সংশয় থেকে যাবে না, যারা একটু আওয়ামী ক্ষতিগ্রস্ত তাদের একটু দিল বেশি না। ব্যবসায়ীদের তো এখানে এফবিসি চাইছে, বিভিন্ন চেম্বার অর্গানাইজেশন, তাদের কাছে সরকার লিস্ট চাইলে, ব্যাংক ওয়াইজ সরকার চাইলে এটা করে ফেলতে পারে, এটা করে ফেলতে পারবে। হ্যাঁ, করে আমার মনে হয় সরকার এটা করা উচিত। আপনি খুবই একটা ভালো প্রশ্ন তুলেছেন। আর ব্যাংকগুলোতে আমি মনে করি প্রত্যেকটা ব্যাংক যদি সরকার ডিসিপ্লিন না আসে, আর একটা প্রশ্ন আপনি করেন নাই, সেটা ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু উনি আছেন এখানে, মাননীয় অ্যাডভাইজার সাহেব, ওনার কাছে আমার যে স্টেট ওন যে এন্টারপ্রাইজগুলো আছে, রাইট, এই যে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা তারা লোকসান দিচ্ছে, এই যে পাবলিক আমাদের যে কষ্টার্জিত পয়সা আমরা যে প্রতি বছর দিচ্ছি, সেই টাকা দিয়ে ভর্তুকি দিয়ে এইগুলো আর চালানোর কোনো মানে হয় না। আমি মাননীয় অ্যাডভাইজার সাহেবকে অনুরোধ করব যে আপনারা তড়িৎ ব্যবস্থা করেন, আইদার পিপিপির মাধ্যমে এগুলো চালানোর ব্যবস্থা করেন, না হলে এগুলোর ইপিজেড করে দেন, যে কোনো, কারণ ইনফ্রাস্ট্রাকচার আছে, সব আছে, কিন্তু সরকারের সিদ্ধান্তহীনতার কারণে এগুলো সরকার প্রচুর লোকসান দিচ্ছে। এইখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। জনাব মীর নাসির। আসলে হরতালের ক্ষতিপূরণ করা সরকারের এইভাবে কিভাবে করবে আমি ডিফিকাল্ট। যে কথা বলা হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে চিহ্নিত করে, এটা ডিফিকাল্ট টাস্ক। আমি মনে করি ফিসক্যাল মেজারের মধ্যে বাজেটে যেমন সম্পর্ক শুল্কের কথা এসছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এক্সপোর্ট। তো একটা ক্ষতি গত বছর 2%-এর নিচে ছিল, এই বছর 2% উপরে উঠেছে, কিন্তু ডোমেস্টিক ইন্ডাস্ট্রি কিন্তু এই পিরিয়ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সাপ্লাই চেনটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এইখানে আমি মনে করি যে সরকারের যতই চাপ থাকুক বাইরে থাকুক, এই সম্পর্ক শুল্কের যে ইস্যুটা আসছে, যেটা অর্থমন্ত্রী বলছেন যে উনি বাধ্য 2016-র মধ্যে এটা উঠিয়ে নেওয়া সম্পূর্ণভাবে, এইটার ব্যাপারে বোধহয় দ্বিতীয়বার একটা চিন্তা করার অবকাশ রয়েছে। ডক্টর মশিউর রহমান, তিনটি বিষয় প্রথমেই তো আসছে যে মানে একটি তালিকা করে খেলাপি ঋণ যাদের হয়েছে ব্যাংকের থেকে এই পরিস্থিতির কারণে তাদের স্টেট ওন যেগুলো এন্টারপ্রাইজ আছে সেগুলির ব্যাপারে, এবং সম্পূর্ণ শুল্কের প্রসঙ্গটি আবার এনেছেন জনাব মীর নাসির। এখনো যে আপনার এই টেলিভিশন প্রোগ্রামের থেকে আমি শুরু করি যে 60 মিনিটে আপনি 19 মিনিটের অ্যাডভার্টাইজমেন্ট পান। ইকোনমি একটা ভালো অবস্থা না থাকলে এত পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট আসতো না, প্রায় 1/3 আপনারা আসছেন বলে আসছে বিজ্ঞাপন। আচ্ছা, আর দ্বিতীয়ত হলো ঋণ খেলাপি এর একটা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়। সেটা হলো যে এই সময় যে উৎপাদন করে বিক্রি করতে পারে নাই তার ভ্যাট কম দিয়েছে সঙ্গতভাবে, এবং তার ইনকাম যদি কম হয়ে থাকে তার ইনকাম ট্যাক্স ইনসিডেন্সও তারপরে কম হবে। আরেকটি হলো যে তার কোনো সুবিধা দেওয়া দরকার কিনা, এটা মূলত যে ব্যাংক ঋণ দিয়েছে সে বলতে পারবে যে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভিতরে কারটা জেনুইন ক্ষতিগ্রস্ত হয়েছে আর কে এই একটু ক্রিয়েটিভ অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে তার ক্ষতি দেখাচ্ছে। আর স্টেট এন্টারপ্রাইজে এদের কতগুলো আছে আমরা দাম কম রাখি, যেমন ফার্টিলাইজারের দাম কম রাখা হয় এবং সেখানে ভর্তুকি দেওয়া হয়। আর যেখানে লোকসানের জন্য ভর্তুকি দেওয়া হয় সেগুলো বোধহয় পরীক্ষা করে দেখা দরকার, যে যেটা মার্কেট দিতে পারে সেখানে সরকার কেন এই লোকসানের জন্য ভর্তুকি দেবে। যেমন পাওয়ারে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, কিন্তু আমরা দাম কম রাখি, গ্যাসে আমরা দাম কম রাখি, এই কতগুলো জায়গাতে ফুল প্রাইস আমরা রিকভার করি না, সেজন্য ইনএফিসিয়েন্সি প্লাস সাবসিডি দুটোই চলে আসতেছে। এগুলো আরও একটু ভালো করে পরীক্ষা করা দরকার। কিন্তু আমরা দেখেছি যে রাজুক একটি তদারকি সংস্থা হওয়ার বদলে তারা ফ্ল্যাট বানিয়ে বিক্রি করছে, তারা জমি প্লট বিক্রি করছে, এরকম আরো ব্যবসায়ী স্টেট ওন্ড ব্যবসা আছে যেগুলো আসলে লস দিচ্ছে। না, সে করতে পারে, কারণ আপনার যে হাউজিং, বসত বাড়ির তো বেসিক মানুষের যে একদম মৌলিক প্রয়োজন তার মধ্যে পড়ে, এবং আপনি যদি প্রাইভেট হাউজিং মার্কেটে দেখেন এর দাম অনেক বেশি। সেইখানে যদি সরকার একটু রেয়াতি দামে দিতে পারে এটাতে দূষণীয় কিছু না। কিন্তু রাজুক সম্পর্কে বা এই জাতীয় ডেভেলপমেন্ট অথরিটি সম্পর্কে যেটা মূল নালিশ হতে পারে সে হলো যে জোনিং কন্ট্রোল যেটা এবং প্ল্যানিং কন্ট্রোল, এইটা তারা যথেষ্ট পরিমাণে এক্সারসাইজ করছে কিনা
সেটা একটা নালিশ হতে পারে। আজকের অনুষ্ঠানে আসার জন্য ডক্টর মশিউর রহমান, জনাব মীর নাসির হোসেন, জনাব একে আজাদ, জনাব আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।